হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। আজকে চলো আরও একটি গ্রুপ ডির পার্ট কমপ্লিট সলভ করব মালদা গার্লস হাই স্কুল পর্ষদের টেস্ট পেপার থেকে, পেজ নাম্বার 254। ইতিমধ্যে যে কটা গ্রুপ ডি দিয়েছি বা গ্রুপ সি যেগুলো দিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা রেডি করে ফেলেছো। চলো আজকে গ্রুপ ডির প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের সমাধান করে দেবো। ভালো করে প্রত্যেকটি প্রশ্নের সমাধান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানিও, আমি আবার বোঝাবো। কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমাদের প্রস্তুতি ভীষণ সুন্দর হোক, তোমাদের পরীক্ষা ভালো হোক। তো চলো শুরু করি আজকের পর্ষদের টেস্ট পেপার থেকে, পেজ নাম্বার 254 এর গ্রুপ ডি সমাধান। দেখো প্রথম প্রশ্ন, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখো, এর থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। প্রথমে চার্লসের সূত্রটি আমি লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি চলো, কারণ এটা বইয়েই রয়েছে, এটা লিখতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, দরকার নেই। চার্লসের সূত্র কি বলছে? স্থির ভরে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন অপেক্ষা 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। তাহলে কি হলো? স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন যা থাকবে তার থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বৃদ্ধি করা যায় তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করা যায় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ হারে কমে যাবে। চলো দেখি তাহলে এর থেকে পরম শূন্য উষ্ণতার মানটা নির্ণয় করি। চলো ধরা যাক, ভালো করে বুঝে নেবে দ্বিতীয় পার্টটা। ধরা যাক স্থির চাপে নির্দিষ্ট ভরের, এটা কথাটা লিখে নেওয়াই ভালো। ধরা যাক স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত? V0 ধরে যাও। এবার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমিয়ে দেওয়া হলো, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমালে আয়তন কমবে কতটা? আয়তন কমবে, হ্রাস পাবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যে আয়তন ছিল তার 1/273 অংশ। তাহলে এর 1/273 অংশ, দ্যাট মিনস V0/273, এতটা আয়তন কমে গেল। তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নতুন আয়তন হলো কতটা? নতুন আয়তন কি হবে? নতুন আয়তন হবে, তাহলে ছিল V0 আর কমে গেল এতটা, তাহলে নতুন আয়তন হবে, ছিল এটা আর কমলো এটা, তাহলে V0 - V0/273। এখান থেকে V0 কমন নাও, 1 - 1/273। ক্লিয়ার? এইরকম ভাবে যদি মানে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমানো যায় তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নতুন আয়তন হবে। ফর্মুলাটা হবে কি জানো? V সাফিক্সে -2 লিখলাম, V0 × 1 - 2/273। বুঝে গেল? এইভাবে উষ্ণতা কমাতে কমাতে আমরা যদি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছে যাই তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নতুন আয়তন হবে V সাফিক্সে -273 সমান V0 × 1 - এখানে বসবে 273/273, তার মানে সমান V0 × 1 - 1, দ্যাট মিনস V0 × 0, দ্যাট ইজ 0। সুতরাং দেখা যাচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি দেখলাম? গ্যাসের আয়তন কত হলো? গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে 0। গ্যাসের আয়তন সমান 0। তাহলে এই যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে গেল, এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা। যেহেতু গ্যাসের আয়তন 0 হয়ে যায় তাই -273 ডিগ্রি সেলসিয়াসকে বলে পরম শূন্য উষ্ণতা। ওকে, সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, এরকম ভাবে লিখতে হবে। প্রথমে সূত্রটা লিখে নেবে, আমি এটা মুখে বললাম, ওটা দেখে নিও। তাহলে এর থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, ব্যাস এইভাবে মান নির্ণয় করলাম। সুতরাং পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, 4.2 তে একটি অঙ্ক রয়েছে। 1 কিলোগ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে STP তে কত আয়তনের CO2 পাওয়া যাবে? আচ্ছা, আমি তোমাদের প্রতিবার যে কথাটা বলি সংশ্লিষ্ট সমীকরণটা আগে লিখে নাও। তাহলে চলো
সংশ্লিষ্ট সমীকরণটা লিখে নিতে হবে। প্রথম কাজ রাসায়নিক গণনার অঙ্কে, সংশ্লিষ্ট সমীকরণ, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে CO2, তার মানে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। ক্লিয়ার? এবার দেখো তো 1 কিলোগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটার ওজন বের করার প্রয়োজন পড়বে। কত আয়তনের CO2, তাহলে এটার আয়তন বের করার প্রয়োজন পড়বে। CaO এখানে কোনো কাজে লাগছে না, ওর ওজন বের করবো না, আয়তনও বের করবো না। চলো CaCO3, তাহলে C এর দেখো পারমাণবিক ওজন 40 দেওয়া আছে, তাহলে C এর পারমাণবিক টোটাল CaCO3 ওজনটা, আণবিক ওজনটা বের করে ফেলো। C এর 40, কার্বনের 12 আমরা জানি, আর অক্সিজেনের 16, 3 16 48, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে কত? 100। তাহলে এখানে দেখো বাদিকে 1 কিলোগ্রাম CaCO3, তাহলে এটা ওজন, আর STPতে কত আয়তনের CO2, তাহলে এটার আর ওজন বের করলে হবে না, কিন্তু এটার আবার আয়তন বের করতে হবে। এবার CO2-র আগে সংখ্যা কত? 1, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তাহলে STPতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে তোমরা জানো কত লিটার? আয়তন 22.4 লিটার, তোমরা জানো। তাহলে দেখো বলছে 1 কিলোগ্রাম, তাহলে এখানে কি দেখতে পেলাম? এখানে দেখতে পেলাম যে 100 গ্রাম CaCO3 উৎপন্ন করে, দেখো পরিষ্কার করে বুঝে নাও, উৎপন্ন করে STPতে 22.4 লিটার CO2, দেখতেই পাচ্ছ। তাহলে 1 গ্রাম CaCO3 উৎপন্ন করে STPতে 22.4 বাই 100 গ্রাম, 100 লিটার, তাহলে বলছে 1 কিলোগ্রাম। এবার 1 কিলোগ্রামটাকে গ্রামে কনভার্ট করলে কত হবে? 1000 গ্রাম। সুতরাং 1000 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে 22.4 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100, তাহলে কেটে দাও, এর সঙ্গে 10 হলো, তাহলে কত হলো? তাহলে হলো 224 লিটার। ওকে, বেশ সহজ অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। দেখো প্রথমে আমি সংশ্লিষ্ট সমীকরণ লিখলাম। এবার যেহেতু ওজন আয়তন সংক্রান্ত এটা অঙ্ক, বাঁদিকেরটা ওজন বের করতে হবে আর ডান দিকেরটা আয়তন বের করতে হবে। আমি CaCO3 ওজন বের করেছি, 100 বেরিয়েছে, আর কার্বন ডাইঅক্সাইডের আয়তন বের করেছি STPতে 1 মোল যেহেতু 22.4 লিটার, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে STPতে 22.4 লিটার CO2, তাহলে 1 গ্রাম করে কত? আর 1 কিলোগ্রাম বলেছে, ওটাকে গ্রামে কনভার্ট করে নিলাম, তাহলে 1000 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে 224 লিটার CO2। ক্লিয়ার? সুতরাং এটা উত্তর সব সময় লিখে দেবে। সুতরাং নির্ণেয় CO2 এর আয়তন এইভাবে লিখে দেবে সব সময়, কত হচ্ছে? 224 লিটার। উত্তর কত হলো? 220। আচ্ছা, আর একটা পার্ট আছে, দেখো দুটো পার্ট, এটা একটা অঙ্কের একটা পার্ট, সেটা তো হলোই। বলছে বয়েলের সূত্র অনুযায়ী PVV লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, বয়েলের সূত্র অনুযায়ী PV আর এখানে ভি দিলাম। এখন ভি যাই হোক না কেন, বয়েলের সূত্রে আমরা কি জানি? পি আর ভি এর গুণফল সর্বদা কি হয় আমরা জানি, বয়েলের সূত্রে চাপ আর আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়। তাহলে ভি এর মান কম হোক বেশি হোক যাই হোক না কেন, পিভির মান তো সবসময় একই হবে যেহেতু ধ্রুবক, তাহলে লেখচিত্রটা হবে ভি অক্ষের সমান্তরাল সরলরেখা। ওকে, ভি কমছে বাড়ছে যাই হোক না কেন, পিভি তো একই থাকছে, তাহলে পিভি লেখচিত্রটা হবে ভি অক্ষের সমান্তরাল সরলরেখা। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি। আবার এইটাই যদি PVP লেখচিত্র অঙ্কন করতে বলতো তাহলে কিন্তু লেখচিত্র একই হতো, শুধু পিভি এখানে বসতো, পি এখানে বসতো, লেখচিত্র কিন্তু একই হতো। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি। চলো, অথবা একটা প্রশ্ন আছে এখানে, এই একটি অঙ্কই কিন্তু 3 নম্বর। দেখো অঙ্কটা কিন্তু একটু বড় হবে কারণ দুটো পার্টে অঙ্কটা হবে। 2.16 গ্রাম HGO কে উত্তপ্ত করলে যে পরিমাণ O2 পাওয়া যায় সেই পরিমাণ O2 পেতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হয়? দুটো পার্ট, তাহলে প্রথম পার্টে আগে O2-র পরিমাণটা বের করে নিতে হবে। এই উত্তপ্ত করলে যে পরিমাণ O2, তাহলে যে পরিমাণ O2 মানে O2-র পরিমাণটা বের করে নিতে হবে। তারপর দ্বিতীয় পার্টে KClO3 থেকে ওই পরিমাণ O2 পেতে তাহলে কত গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে দুটো পার্ট, চলো প্রথম পার্টটা করি। তাহলে প্রথম পার্টের সংশ্লিষ্ট সমীকরণ আগে লেখো। প্রথম পার্টের সংশ্লিষ্ট সমীকরণ কি বলছে? HGO থেকে O, HGO থেকে Hg প্লাস O2, তাহলে 2HGO 2Hg প্লাস O2। ক্লিয়ার? বোঝা গেল? বিক্রিয়াটা লিখে ফেললাম। আচ্ছা, দ্বিতীয়টার সংশ্লিষ্ট সমীকরণ লিখে রাখো, যদিও পরে লিখলেও হতো। আচ্ছা, লিখে রাখো একবারে। সংশ্লিষ্ট সমীকরণ কি? পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুতি। তাহলে সমীকরণটা হচ্ছে 2KClO3 সমান 2KCl প্লাস 3O2। চলো এবার 2HGO এর পুরো ওজনটা বের করে ফেলো। দেখো Hg 200 দেওয়া আছে, তাহলে 2 ইন্টু Hg কত? Hg 200, তার সঙ্গে যোগ হবে O আছে একটা, তাহলে O মানে 16,
তাহলে 216 ইন্টু 2 কত? 432, তাহলে 432 গ্রাম। আর ডান দিকে যে পরিমাণ অক্সিজেন, অক্সিজেন কত? 32 গ্রাম। O2 মানে কত? 32। তাহলে দেখো বের করে ফেলো, 432 গ্রাম HgO উৎপন্ন করে 32 গ্রাম অক্সিজেন। সুতরাং 1 গ্রাম HgO উৎপন্ন করে 32/432 গ্রাম O2। সুতরাং 2.16 গ্রাম HgO উৎপন্ন করে 32 ইন্টু 2.16/432। পয়েন্ট তুলে দিয়ে নিচে 100 আনলাম। 216 সঙ্গে এটা 2 দিয়ে কাটলো, 2 এর সঙ্গে 32 16 দিয়ে কাটলো। তাহলে উত্তরটা কত বেরোলো? উত্তরটা বেরোলো 0.16 গ্রাম। কত হলো? 0.16 গ্রাম অক্সিজেন। এইবার দ্বিতীয়টাই চলো। তাহলে এই 0.16 গ্রাম অক্সিজেন পেতে গেলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে, এটাই তো উত্তর হবে। তাহলে আগে তো এই সমীকরণে কি বলছে দেখি চলো, 2KClO3 এর ওজন বের করো। কে এর কত? কে এর হচ্ছে 39, Cl এর 35.5 আর 3 16 48। চলো কত হচ্ছে? আর O2 মানে 3 ইন্টু O2, তাহলে 3 ইন্টু অক্সিজেনের 32। তাহলে চলো এই পরিমাণটা একটু দেখে নিই, ক্যালকুলেট করে নিই, তারপর বসাচ্ছি। দেখো ক্যালকুলেট করে যেটা পেলাম সেটা হচ্ছে এটা 245, আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ 3 দুগুণে 6 3 3 1। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে থেকে পাই আমরা 96 গ্রাম অক্সিজেন। তাহলে এত গ্রাম অক্সিজেন পেতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড? উল্টে দাও। তাহলে এখানে লেখো 96 গ্রাম অক্সিজেন পেতে প্রয়োজন কত? 245 গ্রাম কি KClO3। তাহলে 1 গ্রাম অক্সিজেন পেতে প্রয়োজন 245/96 গ্রাম KClO3। সুতরাং 0.16 গ্রাম অক্সিজেন পেতে প্রয়োজন 245 ইন্টু 0.16/96। এর পয়েন্ট তুলে দাও, নিচে 100 আনো। এটা 6 দিয়ে কাটবে, 6 6 36, 6 7 8 9, 6 দিয়ে কাটবে। ঠিক আছে, এবার দেখো তাহলে কত হলো? 6 দিয়ে কি এটা কাটবে? না, কাটছে না। তাহলে উত্তরটা আমি ক্যালকুলেট করে এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আরেকবার অঙ্কটা আমি বুঝিয়ে দেবো তোমাদের। দেখো ক্যালকুলেট করে যেটা পেলাম 0.40, উত্তর হচ্ছে 0.40 গ্রাম। ওকে, অঙ্কটা তাহলে চলো আরেকবার বুঝিয়ে দিই আমি প্রথম থেকে তোমাদের। অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই তোমাদের। 2.16 গ্রাম HgO-কে উত্তপ্ত করলে যে পরিমাণ O2 পাওয়া যায়, সেই পরিমাণ O2 পেতে সেই ভরের O2 পেতে কত গ্রাম KClO3-কে উত্তপ্ত করতে হবে? তাই দুটো পার্ট, এই বাদিকে একটা পার্ট, একদম স্ক্রিনটাকে ভাগ করে নিলাম। বাদিকে একটা পার্ট কি করলাম? সংশ্লিষ্ট সমীকরণ লিখলাম HgO থেকে O2 পাওয়ার 2HgO সমান 2Hg প্লাস O2। এখানে 2HgOর মোট পরিমাণ 432 বের করলাম, পারমাণবিক ওজন দেওয়া আছে। আর 2Hgটা প্রয়োজন নেই, এটা O2টা বের করলাম 32। তাহলে 432 গ্রাম HgO উৎপন্ন করে 32 গ্রাম অক্সিজেন। তাহলে 2.16 গ্রাম HgO উৎপন্ন করবে কত গ্রাম অক্সিজেন? বের করে নিলাম 0.16 গ্রাম। এইবার দেখো দ্বিতীয় পার্ট, KClO3-তে অক্সিজেন প্রস্তুতির সমীকরণ হচ্ছে এইটা, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে 2KClO3 পুরো ওজন বের করলাম 245 গ্রাম, আর 3O2 মানে 96 গ্রাম। তাহলে 96 গ্রাম অক্সিজেন পেতে KClO3 প্রয়োজন 245 গ্রাম। তাহলে 1 গ্রামে কত? আর এই যে এখানে যে 0.16 গ্রাম অক্সিজেন পেতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড ক্যালকুলেশন করলাম 0.40 বের। ওকে, চলো পরের অঙ্কে যাই, বা পরের প্রশ্ন কি আছে দেখি। দেখো পরের প্রশ্ন যেটা বলছে, তামার প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝায়? একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তামা যেহেতু কঠিন পদার্থ, আর তোমরা জানো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কও হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কও হয়, আয়তন প্রসারণ গুণাঙ্কও হয়। যে ক্ষেত্রে তরলের কিন্তু আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কই হয়, তোমরা জানো। তাহলে যেহেতু তামার কোনো উল্লেখ নেই, তাহলে তোমরা যে কোনো একটা ধরে বলতে পারো, ক্ষেত্র ধরেও বলতে পারো, দৈর্ঘ্য ধরেও বলতে পারো, আয়তন ধরেও বলতে পারো, তিনটেই লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলো তামার প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায় আমি একটু বুঝিয়ে দিই। তামার প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে বোঝায়। আচ্ছা, আমি এবার ক্ষেত্র দিয়ে বোঝাতে পারি, অসুবিধা নেই। যে 1 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট তামার পাতের উষ্ণতা
1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? 17 × 10⁻⁶ বর্গ সেমি। অথবা কেউ যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে বলতে চাও তাহলে কি বলবে? 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, খুব সহজ ব্যাপার দেখো, 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট তামার পাতের উষ্ণতা, একই কথা, শুধু দৈর্ঘ্য লিখলাম আর কি। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কত? এই যে 17 × 10⁻⁶। তখন এখানে কি লিখবো? সেমি লিখবো, ব্যাস। আবার যদি কেউ আয়তন দিয়ে লেখো তাহলে কি লিখবে? 1 ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট তামার পাতের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার আয়তন বৃদ্ধি পাবে 17 × 10⁻⁶ ঘন সেমি, ব্যাস। ঠিক আছে, তোমরা কিন্তু অথবা দিয়ে 3টে লিখতে যেও না, যে কোনো একটা সুন্দর করে লিখে দেবে, তাহলেই মার্কস হয়ে যাবে। আচ্ছা, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? এ প্রসঙ্গে তোমাদের একটা কথা আমি দেখিয়ে দিই। 3টে প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটি হলো, দেখো আমি যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হিসাবেই বলি তাহলে সম্পর্কটি হলো, এটা দ্বিতীয় পাঠ, হ্যাঁ, দ্বিতীয় পাঠে সবসময় এরকমভাবে মার্কিং করে দেবে। 2টো প্রশ্ন থাকলে বা 3টে প্রশ্ন থাকলে এরকম মার্কিং, তাহলে পরীক্ষকের খাতায় পরীক্ষক সহজে বুঝতে পারবেন যে এই 3টে পাঠ হচ্ছে এটা একটা এরকম বুঝতে পারবেন। সম্পর্কটি হলো আলফা এফ সমান 5/9 আলফা সি সমান 5/9 আলফা কে। ভালো করে দেখে নাও, আমি এখানে দৈর্ঘ্য প্রসারণ, যেখানে আলফা তোমরা জানো, আলফা তোমরা কি জানো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে বুঝলেই ব্যাপারটা একই ব্যাপার, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তনের সঙ্গে একই ব্যাপার। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে বোঝো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফারেনহাইট স্কেলের মান সমান সেলসিয়াস স্কেলের মানের সঙ্গে 5/9 তবে সমান হয়, সমান কেলভিন স্কেলে দেখো একই। তাহলে তাহলে এই মান, তাহলে এখানে ছিল সেলসিয়াস। এবার তোমরা দেখো তো ফারেনহাইটটা বাদ দাও, তোমরা এই দুটোর মধ্যে আসো, তাহলে দেখতেই পাচ্ছ 5/9 আলফা সি সমান 5/9 আলফা কে। 5/9 যদি বাদ দাও তাহলে কি দেখতে পাচ্ছ? আলফা সি সমান আলফা কে। তাহলে কি দেখলে? সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং কেলভিন স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দুটো মানই কি? সেম। দেখতেই পাচ্ছ সম্পর্ক থেকে, হ্যাঁ, পরিষ্কার। আর তোমরা এও জানো কেলভিন স্কেলের, সেলসিয়াস স্কেলের আর কেলভিন স্কেলের ওখান থেকেও জানো যে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কেলভিন স্কেলেও মান 1 ডিগ্রি বৃদ্ধি পায়। তোমরা এটা জানো, অনেক এটা নিচু ক্লাসে 9-এ তোমরা পড়েছো যে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি বৃদ্ধি কেলভিন স্কেলের 1 ডিগ্রি বৃদ্ধির সমান। ক্লিয়ার? তাহলে এই সব রকমভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা এই সম্পর্ক থেকে সরাসরি দেখতে পাচ্ছ যে সেলসিয়াস স্কেলের মান আর ফারেনহাইট স্কেলের, কেলভিন স্কেলের মান কিন্তু সেম হবে, কিন্তু সেলসিয়াস স্কেলের সঙ্গে ফারেনহাইট স্কেলের মান কিন্তু আলাদা হবে, আবার কেলভিন স্কেলের সঙ্গেও কিন্তু ফারেনহাইট স্কেলের মান আলাদা হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্নটা হচ্ছে অথবা দ্বিধাতব পাত কাকে বলে? রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? 2+1। দ্বিধাতব পাত কাকে বলে? চলো দ্বিধাতব পাত কাকে বলে লিখে দিই। দুটি ভিন্ন ধাতু দিয়ে, ভালো করে বুঝে নাও, খুব সহজ, কঠিন কিচ্ছু নয়। দুটি ভিন্ন ধাতু হতে হবে, কিন্তু একই ধাতু দিয়ে করলে হবে না। দুটি ভিন্ন ধাতু দিয়ে তৈরি সমান মাপের অর্থাৎ, ভালো করে বুঝে নাও, দুটি ভিন্ন ধাতু দিয়ে তৈরি সমান মাপের অর্থাৎ তাদের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ ইত্যাদি কি হতে হবে? ইত্যাদি সমান হতে হবে। তাহলে দুটি ভিন্ন ধাতু দিয়ে তৈরি সমান মাপের অর্থাৎ তাদের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ ইত্যাদি সমান হতে হবে। তাদের একটির উপর আরেকটি রেখে কি করা হয়? সাধারণ উষ্ণতায় রিভেট করে দেওয়া হয়। সাধারণ উষ্ণতায় রিভেট করলে যে ধাতু যুগ্ম পাওয়া যায়
যে ধাতু যুগ্ম পাওয়া যায় তাকে বলে বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত। ওকে, বোঝা গেল ব্যাপারটা? বুঝিয়ে দিই। আচ্ছা, এইবার চলো, এবার দ্বিতীয় একটা প্রশ্ন আছে। আচ্ছা, এইটাকে এইভাবে করো। দ্বিতীয় একটা প্রশ্ন আছে যে রিভেট করা দ্বিতীয় পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? ধরা যাক তুমি ধরে নাও তামা আর লোহা দিয়ে একটা, আচ্ছা তুমি তামা নিলে, এই তামা নিলে, আবার একই দৈর্ঘ্যের, এই যে একই দৈর্ঘ্যের একই দৈর্ঘ্য প্রস্থ এবং বেধ যুক্ত তুমি আরেকটা লোহা নিলে, ধরো এইভাবে একই নিলে, তাহলে তুমি কি করলে? তুমি লোহা নিলে আর তুমি তামা নিলে, এই দুটো ধাতুকে এবার সাধারণ উষ্ণতায় পরস্পরের সঙ্গে রিভেট করে দিয়ে কি করলে? জুড়ে দিলে। তখন এইটাকে কি বলা হবে? এই ধাতু যুগ্মকে বলবো আমরা দ্বিতীয় পাত। এইবার যদি এটাকে উত্তপ্ত করো, এটা সাধারণ উষ্ণতায় কিন্তু এরকম সমান থাকবে। সাধারণ উষ্ণতায় কেমন থাকবে? সাধারণ উষ্ণতায় এরকম সমান থাকবে, এইবার যেই এটাকে উত্তপ্ত করবে, সঙ্গে সঙ্গে কি করা হলো? দেখো, যেই উত্তপ্ত করলে সঙ্গে সঙ্গে এই দেখো, বেশ এরকম এই হবে। তাহলে উত্তপ্ত করা হলো, তাহলে লোহা উপরে রয়েছে আর তামা নিচে রয়েছে। যদি এটা হচ্ছে লিখে দাও উত্তপ্ত অবস্থায়, এটা উত্তপ্ত অবস্থা, ঠিক আছে? উত্তপ্ত অবস্থা। আবার একটা জিনিস তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, যদি শীতল করা হয় তাহলে কিন্তু উল্টো ঘটনা ঘটবে, এটাও জেনে রাখো তোমরা। তাহলে কিন্তু উল্টো ঘটনা ঘটবে, তাহলে আবার তামার দিকে বেঁকে যাবে। তাহলে কি ঘটনা দেখো, সাধারণ উষ্ণতায় সমান আছে, তুমি যদি উত্তপ্ত করো তাহলে লোহার দিকে তামাটা বেঁকে যাবে, আর ঠান্ডা করলে এটা হচ্ছে শীতল অবস্থায়, তাহলে শীতল অবস্থায় আবার উল্টো ঘটনা ঘটবে। কেন এমন হচ্ছে দেখে নাও, কারণ তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অপেক্ষাকৃত বেশি হওয়ায় এখন যখন এই দুটো সমান দৈর্ঘ্যের দুটো ধাতুকে যুক্ত করা হয়েছে, তাহলে প্রসারণ কার বেশি? তামার, যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি, তাহলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান লোহার থেকে বেশি, তাই তো? আলফার মান বেশি। তাহলে স্বাভাবিকভাবেই উষ্ণতা প্রয়োগ করলে কে বেশি প্রসারিত হবে? তামা বেশি প্রসারিত হবে, আর লোহা কম প্রসারিত হবে। স্বাভাবিকভাবে তামা যেহেতু বেশি প্রসারিত হচ্ছে আর যেহেতু রিভেট করা আছে, তাহলে কোন দিকে বেঁকবে? বুঝতেই পারছো, যে বেশি বেঁকবে সে ওই দিকে বেঁকে যাবে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে শীতল করলে তামার পাতটি ভেতরের দিকে এবং লোহার পাতটি বাইরের দিকে থাকবে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রেখো, প্রশ্নটা কিন্তু খুব আসে এই প্রশ্নটা, ঠিক আছে? আমি যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, এই উদাহরণটাও কিন্তু ভালো করে মনে রেখো, এটা দিয়েও ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? চলো পরের প্রশ্নে যাই। চলো 4.4-এ দুটো প্রশ্ন রয়েছে, দেখো 2+1 চিত্র সহ উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। বহুবার করেছি অলরেডি, আগের ভিডিওগুলোতে সব দেখানো হয়েছে, আরেকবার সংক্ষেপে আমি তোমাদের বলে বেরিয়ে যাচ্ছি। চলো, আলোক কেন্দ্রের সংজ্ঞা। একটা উত্তর লেন্স এঁকে নিলাম, বলছে উত্তর লেন্সের এটা প্রধানক্ষ, কোনো উত্তর লেন্সের কোনো একটা পৃষ্ঠে যদি আলোকরশ্মি এমনভাবে এসে আপতিত হয় যে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গিয়ে লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় তা আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়। দেখো, এখানে আপতিত রশ্মির সঙ্গে এই নির্গমন রশ্মিটা সমান্তরালভাবে নির্গত হয়, তবে ওই রশ্মিটি তখন লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। বোঝা গেল ব্যাপারটা? আগেও তোমাদের বহুবার আমি বুঝিয়েছি। এক্ষেত্রে কি বলছে যে আপতিত রশ্মির সঙ্গে নির্গমন রশ্মিটা সমান্তরাল হতে হবে, প্যারালাল হতে হবে, তবে ওই রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় এইটাকে প্রধান অক্ষ বলে, তোমরা জানো এটাকে প্রধান অক্ষ বলে। লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলে আলোক কেন্দ্র। দ্বিতীয়টাই চলে আসো, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা আর বেশি ডিটেলসে আমি তোমাদের লিখে করলাম না, বহুবার বুঝিয়েছি। চলো দ্বিতীয় পার্টটা আমি তোমাদের বুঝিয়ে দিই। দ্বিতীয়টা কি বলছে? আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি লেখো। তাহলে আমি তোমাদের র্যালের সূত্রটি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা আগে হয়নি, এই ডিটেলস হয়নি। র্যালের সূত্রে কি বলছে? র্যালের ব্রিটিশ পদার্থবিদ লর্ড ওয়াল্টার র্যালে তিনি বলেন, ব্রিটিশ পদার্থবিদ লর্ড ওয়াল্টার র্যালে, নামটা মনে রেখো, লর্ড ওয়াল্টার র্যালে। তিনি কি বললেন? তিনি বললেন যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা, দেখো সূত্রটা ভালো করে দেখো, সূত্র বিবৃতি, বিক্ষিপ্ত আলোর তীব্রতা বা বিক্ষেপণ মাত্রা, যেটা বুঝি আমরা, বা বিক্ষেপণ মাত্রা, বিক্ষিপ্ত আলোর তীব্রতা বা বিক্ষেপণ মাত্রা আপতিত আলোর
মাত্রা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের, আপতিত আলোর সূত্রটা ছোট্ট মুখস্থ রেখো, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়, চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এই ব্যাস, এইটুকু হচ্ছে বিবৃতি, ছোট্ট বিবৃতি, বেশি বড় নয়। এই কি বললো, তাহলে এইটা বা দিয়েও দরকার নেই, আরো ছোট করে দাও যে আলোর বিক্ষেপণ মাত্রা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যে চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তাহলে এটা সমীকরণ আকারে প্রকাশ করলে কিরম দাঁড়াবে, যদি বিক্ষেপণ মাত্রাকে আই দিয়ে প্রকাশ করা হয় আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আই প্রপোর্শনাল টু 1/λ⁴। এই যে চতুর্থ ঘাত, তাহলে আই প্রপোর্শনাল টু কত 1/λ⁴ মনে রেখো, ঠিক আছে। এটা হচ্ছে রেলের সূত্র। ক্লিয়ার? বিক্ষিপ্ত আলোর তীব্রতা বা বিক্ষেপণ মাত্রা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। স্যার এই সূত্রটাই কি বলছে, বলছে যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার বিক্ষেপণ মাত্রা তত কম হবে, আর যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার বিক্ষেপণ তত বেশি হবে। ক্লিয়ার? যে কারণে লাল আলোকে আমরা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করি, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সর্বাধিক হওয়ায় তাহলে কি হচ্ছে, বিক্ষেপণ কম হচ্ছে। তাহলে এটা যদি সব থেকে বেশি হয় তাহলে বিক্ষেপণ কম হবে। এখন লাল আলোর বিক্ষেপণ কম হলে লাল আলোর চারিদিকে ছড়িয়ে পড়বে কম, তাহলে বিচ্যুতি কম হবে, তাহলে সোজা চলে আসবে, অনেক দূরত্ব সোজা আসতে পারবে, যেহেতু বিক্ষেপণটা কম হয়েছে তাই লাল আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। একই কারণে এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, কিন্তু এখান থেকেই ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা 4.5 আমি আর প্রমাণ করে দেখালাম না, দেখো এখানে রিপিট কোয়েশ্চেন দেখিয়েছি, কারণ ঠিক আগের যে ভিডিওটা গ্রুপ ডি সলভ করে তোমাদের আগের ভিডিওটাই আপলোড করেছিলাম, সেখানে আমি সুন্দরভাবে ডেল্টা সমান I1 + I2 - এটা প্রমাণ করে দিয়েছিলাম। আবার যদি বোঝাতে যাই অযথা ভিডিও বড় হবে, ফলে এখন যেহেতু হাতে সময় নেই, খুব যেগুলো একটু বড় বড় প্রশ্ন যেগুলো অলরেডি হয়ে গেছে বোঝানো, সেগুলো আর দ্বিতীয়বার করে বোঝাচ্ছি না। রিপিট কোয়েশ্চেনের মধ্যে যদি ছোট প্রশ্ন কিছু আসে সেটা আমি মুখে বলে ভারবালি বলে বেরিয়ে যাব, কিন্তু বড় প্রমাণ আসলে সেগুলো রিপিট কোয়েশ্চেন লেখা থাকবে, সেটা আগে ভিডিওতে দেখে নিও। চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো এই প্রশ্নটাও r = 2f, এটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট, এটাও রিপিট কোয়েশ্চেন লেখা আছে। জাস্ট আগের ভিডিওতেই তোমরা একটু দেখো, এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে ডেল্টা সমান I1 + I2 - সেটাও প্রমাণ আছে, r = 2f সেটাও প্রমাণ আছে। ঠিক আছে, সেটা দেখে নিও। তবে এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের যদি কোনো অসুবিধা হয় এগেন, তবে তোমরা নেক্সট আমাকে কমেন্টস করো যে স্যার আর একবার বুঝিয়ে দিন, তবে নেক্সট ভিডিওতে আমি আবার বুঝিয়ে দেবো। চলো পরের প্রশ্ন দেখি। চলো 4.6 একটি অঙ্ক এসছে আমাদের সামনে, একটি তারের রোধ বলছে, তামার নয়, একটি তারের রোধ 30 ওহম। ওকে, চলো এটা ধরে নিলাম একটা তার রোধ কত, তার রোধ হচ্ছে 30 ওহম। তারটিকে সমান 3টি অংশে বিভক্ত করা হলো, এরকম সমান 3টি অংশে বিভক্ত করা হলো। তারপর প্রত্যেকটি টুকরো তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ের তুল্য রোধ কত হবে। এই অঙ্ক তোমাদের আমি শিখিয়েছি, কারণ আমি জানি, আমি তোমাদের বুঝিয়েছি যে কোনো একটা তারকে যদি সমান দুটো টুকরো করো, তার আগের রোধ যদি আর হয়, টুকরো করার পর প্রত্যেকটিকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেমন দুটো টুকরো করেছো। এখানে দেখো 30 ওহম, 3টে টুকরো করা হয়েছে, তাহলে প্রত্যেকের রোধ 30কে আমি কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, যা রোধ থাকবে, যতগুলো টুকরো করবে, প্রত্যেকটি রোধ পেতে গেলে সেই টুকরোর সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে প্রত্যেকটির রোধ কত হলো, 10 ওহম, 10 ওহম, 10 ওহম। ঠিক আছে, এইবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, তাহলে সমান্তরাল, এটা লিখে নাও, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে। এবার 3টে আছে, 3টে তোমরা জানো যে R1, R2 আর R3 কে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের ফর্মুলা হয় R1 × R2 × R3 ডিভাইডেড বাই R1 R2 একবার, R2 R3 একবার, আর R3 R1 একবার। এই 3টে এরকম করতে হয়। তাহলে এখানেও 10 × 10 × 10 উপরে করে নাও, তারপর নিচে, যেহেতু একই সেই কারণে ব্যাপারটা এমন দেখাবে, এটা তোমাদের আমি শিখিয়েছি। অর্থাৎ R1 R2 R3 বাই R1 R2 এর সঙ্গে গুণ করে লিখলাম একবার, প্লাস R2 R3 গুণ করে একবার লিখলাম, প্লাস R3 R1 গুণ করে লিখলাম, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে গুণ করে যোগ করতে হয় নিচে। তাহলে এখানে উপরে 1 2 3 আর নিচে 100 100 100 300, তাই তো, 100 100 100, তাহলে 0 কেটে দাও, 10/3 ওহম। তাহলে কত হচ্ছে, 10/3 ওহম। 10/3 ওহমেও রাখতে পারো, বা এটাকে 3 × 1 = 3,
3 পূর্ণ 1-এর 3, বা যদি কেউ মনে করো পয়েন্টেও বের করে উত্তর দেখাতে পারো, পয়েন্টে বের করেও দেখাতে পারো। আমি ভগ্নাংশে 3 পূর্ণ 1-এর 3 ওহম বলে রেখে রাখলাম। তাহলে অঙ্কটা বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে সমান 30 ওহম তাকে 3টে টুকরো করা হয়েছে, প্রত্যেকটা রোধ হবে 10 ওহম 10 ওহম 10 ওহম। এবার 3টে রোধকে সমান্তরাল সময় যুক্ত করলে তাদের এরকম হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো 4.7 বলছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো ও সূত্রের গাণিতিক রূপটি লেখো। এটা তোমাদের আগে বহুবার বোঝানো হয়েছে। সূত্রগুলি হচ্ছে তোমরা জানো প্রত্যেকটা সূত্র। যে প্রথম সূত্র কি বলছে, তড়িৎ প্রবাহের ফলে পরিবাহিতে উৎপন্ন তাপ, আচ্ছা সূত্রগুলো একটু লিখে নিই, তাহলে তোমাদের ভিডিওটা একটু ছোট হয়ে যাবে। দেখো আমি লিখে নিলাম, এবার তোমাদের বোঝাই। প্রথম সূত্র দেখো লিখেছি পরিবাহী রোধ, এইভাবেই কিন্তু 3টে সূত্র লিখতে হবে, প্রত্যেকটি কথা লিখতে হবে। পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। দেখো গাণিতিক সম্পর্ক লিখেছি, H প্রপোর্শনাল টু I স্কোয়ার যখন R ও T ধ্রুবক অপরিবর্তনীয়। দ্বিতীয় সূত্রে দেখো বলছে প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহ মাত্রা সময় অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক, অর্থাৎ H প্রপোর্শনাল টু R যখন I ও T ধ্রুবক। তৃতীয়টা দেখো প্রবাহ মাত্রা ও রোধ ধ্রুবক থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক, অর্থাৎ H প্রপোর্শনাল টু T যখন I ও R ধ্রুবক। ক্লিয়ার? এইবার 3টি H প্রপোর্শনাল টু I স্কোয়ার, H প্রপোর্শনাল টু I আর R আর H প্রপোর্শনাল টু 3টিকে যদি একত্রিত করা যায়, তাহলে একত্রিত করলে পাই H প্রপোর্শনাল টু I স্কোয়ার আর T। তবে অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে যখন প্রত্যেকে পরিবর্তনশীল, কথাটা লিখতেই হবে। সুতরাং H সমান K ইন্টু I স্কোয়ার আর T। এখানে K একটা কি, কে একটা সমানুপাতিক ধ্রুবক। সুন্দর করে আমি তোমাদের লিখে দিলাম, বুঝিয়ে দিলাম, এইভাবেই লিখতে হবে। পরীক্ষা করে দেখা গেছে কে এর মান কত, কে এর মান 1/j। সুতরাং এখানে বসিয়ে দাও H সমান I স্কোয়ার আর T বাই জে। যে মানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। সুতরাং আসল যে মেন সম্পর্কটা সেটা হচ্ছে H সমান I স্কোয়ার আর T বাই 4.2। ওকে, মনে রেখো কিন্তু এই হচ্ছে মূল সম্পর্ক, H সমান I স্কোয়ার আর T বাই 4.2। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি কি আছে। দেখো পরের প্রশ্ন, অথবাই বার্লো চক্রের ঘূর্ণন বাড়ানোর 2টি উপায় লেখো। 2 নম্বর রয়েছে, এবং ডাইনামোতে কোন শক্তিতে রূপান্তরিত 1 নম্বর আছে। আচ্ছা প্রথম প্রশ্নটার উত্তর দিই, সেটা হচ্ছে ঘূর্ণন বাড়ানোর উপায়। ঘূর্ণন এইভাবে পয়েন্ট আউট করবে, তাহলে এই প্রশ্নটা, তাহলে উত্তরটা দেখতেও সুন্দর লাগবে। ঘূর্ণন বাড়ানোর উপায়, কটি উপায় লিখতে বলেছে? 2টি উপায়। চলো প্রথম যে উপায়টা লিখবো ঘূর্ণন বাড়ানো, সেটা যে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে হবে। যদি তড়িৎ প্রবাহ মাত্রা, যে কারেন্টটা পাঠানো হচ্ছে সেই তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে চক্রের ঘূর্ণন বেড়ে যাবে, স্বাভাবিক। চক্রের ঘূর্ণন কি হবে? চক্রের ঘূর্ণন বৃদ্ধি পাবে। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে চক্রের ঘূর্ণন বৃদ্ধি পাবে। আর একটা উপায় কি? আর একটা উপায় হচ্ছে যে চুম্বকটা ব্যবহার করা হচ্ছে, আরো বেশি শক্তিশালী চুম্বক ব্যবহার করলে, যদি আরো বেশি শক্তিশালী চুম্বক ব্যবহার করি আমরা, আরো বেশি শক্তিশালী চুম্বক ব্যবহার করলে চক্রের ঘূর্ণন কি হবে? চক্রের ঘূর্ণন বেড়ে যাবে। ওকে, আরো বেশি শক্তিশালী চুম্বক ব্যবহার করলে চক্রের ঘূর্ণন বেড়ে যাবে। আচ্ছা দ্বিতীয় প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্নে কি আছে? ডাইনামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডাইনামোতে দেখো এই প্রশ্নটা কিন্তু খুব আসে। ডাইনামোতে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। ওকে, তাহলে দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল, বেশি লিখতেও হলো না। এই ধরনের প্রশ্নে ফুল মার্কস পাওয়া যায় খুব সহজেই। তাহলে এটা দুটো পয়েন্ট 2 নম্বর, আর এটা 1 নম্বর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। চলো কি বলছে? একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন, 143টি নিউট্রন আছে। ওটা নিউট্রন হবে বানানটা। তাহলে ধরা যাক এটা এক্স ধরে নিলাম। তাহলে 92টি, তাহলে প্রোটন আছে, আগে লিখে নাও। প্রোটন আছে কটি? 92টি।
তাহলে প্রোটন 92টি আর নিউট্রন কটি আছে 143টি। বেশ, তাহলে ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলো। তার আগে একটা জিনিস দেখে নাও, প্রোটন 92টি মানে ইলেকট্রনও 92টি, কারণ আমরা জানি পরমাণুতে ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান হয়। তাহলে নিউট্রন 143টি। আচ্ছা, তাহলে নিউট্রন আর প্রোটন দুটো সংখ্যায় পাওয়া গেছে, সুতরাং এখানে আমি লিখতে পারি, আমি ইলেকট্রন সংখ্যাও পেয়ে গেলাম, সুতরাং আমি লিখতে পারি এর পারমাণবিক সংখ্যা কত? এর পারমাণবিক সংখ্যা অবশ্যই 92 এবং এর ভর সংখ্যা দুটো লিখে নাও, কাজে লাগবে। এর ভর সংখ্যা হচ্ছে, ভর সংখ্যা জানি প্রোটন আর নিউট্রনের যোগফল, তাহলে কত হচ্ছে 3 আর 2 5, তাহলে কত 235, তাই তো? 235 হচ্ছে তো 5, হ্যাঁ 235 হচ্ছে, ঠিক আছে। এইবার কি বলছে, ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হয়েছে। তাহলে আমি ধরে নিয়েছি এটা এক্স, এখানে লেখো এক্স, তাহলে পারমাণবিক সংখ্যা 92 আর ভর সংখ্যা 235। এবার লিখতে পারো, এবার এখান থেকে একটা আলফা বেরিয়েছে। যে নতুন পরমাণু সৃষ্টি হয়, আমি ধরে নিলাম নতুন সৃষ্টি হবে ওয়াই, তার কেন্দ্রকে কতগুলো প্রোটন ও নিউট্রন থাকবে। আচ্ছা, তার আগে বের করো তো পারমাণবিক সংখ্যা কত হবে 90 আর ভর সংখ্যা কত হবে 231, কারণ আমরা জানি একটা আলফা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায় আর ভর সংখ্যা 4 একক কমে যায়। এইবার দেখো, এইবার এর 90 হচ্ছে পারমাণবিক সংখ্যা, সুতরাং নতুন তার কেন্দ্রকে কতগুলো প্রোটন নিউট্রন থাকবে, সুতরাং অবশ্যই নতুন উৎপন্ন মৌল অর্থাৎ ওয়াইয়ের বলাটা ঠিক হবে না, কারণ আমি নিজে ধরেছি উৎপন্ন বলতে নতুন পরমাণু, লেখাই ভালো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। নতুন পরমাণুর, তাহলে নতুন পরমাণুর প্রোটন হবে কত? প্রোটন হবে 90, কারণ দেখতেই পাচ্ছ পারমাণবিক সংখ্যা 90, প্রোটন 90। আচ্ছা, আর কি হবে? নিউট্রন থাকবে কত? এবার এবং নিউট্রন থাকবে, তোমরা জানো ভর সংখ্যা থেকে প্রোটন বাদ দিতে হয়, তাহলে 231 মাইনাস 90, তাহলে উত্তর কত হবে? 231 থেকে 90 বাদ দাও, তাহলে এটা হচ্ছে 141, 141। বুঝতে পারলে কি? আমি আরেকবার বুঝিয়ে দিই। বলছে 92টি প্রোটন ছিল, 143টি নিউট্রন ছিল। তাহলে প্রোটন আর নিউট্রনের যোগফল ভর সংখ্যা, তাহলে প্রথমেই বের করে নিলাম, যোগ করে 235। এবার প্রোটন সংখ্যা মানেই ইলেকট্রন সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা প্রোটন দিয়েও আমরা প্রকাশ করি, ইলেকট্রন দিয়েও প্রকাশ করি, তাহলে পারমাণবিক সংখ্যা 92। ব্যাস, তাহলে এটার এক্সপ্রেশনটা লিখে নিলাম যে এক্স, একটা নতুন ওই পরমাণুটা ধরলাম এক্স, তার পারমাণবিক সংখ্যা 92 আর ভর সংখ্যা 235। এখান থেকে একটা আলফা কণা নির্গত হয়ে গেছে। তাহলে নতুন যে উৎপন্ন মৌলটি হবে তার পারমাণবিক সংখ্যা 2 একক কমবে অর্থাৎ 90 এবং ভর সংখ্যা 4 একক কমবে অর্থাৎ 231। এবার বলছে নতুন উৎপন্ন মৌলের কতগুলো প্রোটন থাকবে আর নিউট্রন থাকবে, তাহলে প্রোটন 90টা থাকবে, এই যে পারমাণবিক সংখ্যা, তাহলে প্রোটন 90টা, আর যেহেতু ভর সংখ্যা 231, প্রোটন 90, তাহলে নিউট্রন বিয়োগ করে দাও 141। ব্যাস, তাহলে প্রথম পার্টের উত্তর হয়ে গেল। এবার চলো দ্বিতীয় পার্টের উত্তর। আমি সব সময় বলি এরকম ভাবে মার্কিং করে নেবে। কি বলছে? ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর বিষয়ক সম্পর্কটি লেখো। অবশ্যই আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণ E=mc², যেখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর আর সি হচ্ছে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ। ওকে, E=mc², বিখ্যাত আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণ। চলো দেখি পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন দেখো 4.9, আধুনিক পর্যায় সূত্রটি লেখো আর তার সঙ্গে রয়েছে তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়। জারণ বিজারণ ধর্ম পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়। চলো প্রথম প্রশ্নটা, আধুনিক পর্যায় সূত্র, এটা তোমরা বই থেকেও দেখে নিতে পারবে, তবু আমি একবার বলে দিচ্ছি যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো, বিভিন্ন মৌলের ভৌত, এবং তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ভৌত এবং রিভিশন হয়ে যাবে। এখন দেখো, ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক, তাদের পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তনের, যেটা পুরনোই ছিল পারমাণবিক গুরুত্ব, পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। ওকে, পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র, পরিবর্তিত হয়। বোঝা গেল? আগেরটা ছিল পারমাণবিক গুরুত্ব আর এখন হয়েছে পরমাণু ক্রমাঙ্ক, এই জাস্ট ডিফারেন্স। বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলো তাদের পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। এবার এটা তো হলো সূত্র, এটা বইয়েও পেতে, কিন্তু যেটা এই পরের প্রশ্নটা একটু কনসেপচুয়াল, এটা একটু বুঝে নাও ভালো করে। যা কি বরাবর? পর্যায় বরাবর মানে কি? বাঁ দিক থেকে ডান দিক। এখন প্রথমে তোমাদের আমি একটা কথা বলি, দেখো প্রথম, তারপর আমি ধর্ম দুটো বোঝাচ্ছি।
পর্যায় বরাবর মানে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে কি হয়, যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে কি হয় আগে বলে দিই। যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যত ডান দিকে যাওয়া যায় পরমাণুগুলোর ব্যাসার্ধ তত ছোট হতে থাকে, অর্থাৎ পরমাণুগুলো তত ছোট হতে থাকে। ক্লিয়ার? এটা প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে ছোট হতে থাকে। এইবার তাহলে 1 নম্বর চলো তড়িৎ ঋণাত্মকতা বুঝিয়ে দেবো। দেখো পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে দুটোই বোঝানো যায়, আমি তোমাদের এটাই বুঝিয়েছি, এরমভাবেই বুঝিয়েছি তড়িৎ ঋণাত্মকতা। এখন তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে কোনো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনজনকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতা। তার মানে যার যত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বা ইচ্ছা যত বেশি, তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। এবার ভালো করে খেয়াল করো, যত ডান দিকে যাচ্ছি পর্যায় বরাবর যত ডান দিকে যাচ্ছি তত পরমাণুগুলো ছোট হচ্ছে। এখন পরমাণুগুলো ছোট হলে কি হবে? পরমাণুগুলো যত ছোট হবে তত বহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যাবে। স্বাভাবিক, নিউক্লিয়াস কারণ যত ছোট হচ্ছে কাছে আসছে, নিউক্লিয়াসের আকর্ষণ বহিস্থ নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যাবে। কমন সেন্স, তাই তো ব্যাপারটা? তাই তো, যত ছোট যত বড় হবে, যত পরমাণু বড় হবে তত কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো দূরে চলে যাচ্ছে। ইলেকট্রনগুলো দূরে চলে গেলে সেই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে। তাহলে দেখো যত বাদিক থেকে ডান দিকে যাচ্ছি পরমাণু ক্রমশ ছোট হচ্ছে, তার মানে ইলেকট্রনগুলো কাছে আসছে, তখন ইলেকট্রন, তার মানে তড়িৎ ঋণাত্মকতা আমরা সিদ্ধান্ত কি উপনীত হতে পারি? সিদ্ধান্ত হচ্ছে পর্যায় বরাবর যত ডান দিকে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বাড়বে। তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, সোজা হিসাব, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। ক্লিয়ার? ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এখানে পরিষ্কার হলো না বলে আবার লিখে দিই, বৃদ্ধি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আচ্ছা চলো 2 নম্বর পয়েন্ট কি আছে? জারণ বিজারণ ধর্ম। জারণ বিজারণ ধর্ম, এটা একটু বুঝে নাও ব্যাপারটা, অনেকে গুলিয়ে যায় এই জিনিসটা। জারণ বিজারণ ধর্ম মানে যে অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। জারণ ধর্ম মানে, এটা অনেকেই গুলিয়ে ফেলে, জারণ ধর্মের সঙ্গে জারণের সংজ্ঞা গুলিয়ে ফেলে। জারণ ধর্ম মানে, জারণ ক্ষমতা মানে কি? জারণ ক্ষমতা মানে যে অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। নিজে বিজারিত হওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। তার মানে যার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বা প্রবণতা যত বেশি, তার জারণ ক্ষমতা তত বেশি। এবার এক্ষুনি তোমরা কি দেখলে? তড়িৎ ঋণাত্মকতা দিয়ে কি দেখলে? যত বাম দিকে ডান দিকে যাচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বাড়ছে। অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যত যাওয়া যায় জারণ ক্ষমতা কি হবে? বাড়বে। জারণ ক্ষমতা কি হবে? বাড়বে, সোজা হিসাব, জারণ ক্ষমতা বাড়বে, তাই না? যত ডান দিকে যাচ্ছে পরমাণুগুলো ছোট হচ্ছে মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ছে। আর জারণ ক্ষমতা মানেই অপরকে জারিত করা, নিজে বিজারিত হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা, ব্যাস। আর তাহলে স্বাভাবিকভাবে পর্যায় বরাবর বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় বিজারণ ক্ষমতা কি হবে? বিজারণ ক্ষমতা কমবে। বিজারণ ক্ষমতা মানে অপরকে বিচারিত করা, নিজে জারিত হওয়া মানে ইলেকট্রন বর্জন করা। যত ডান দিকে যাচ্ছি তত ইলেকট্রন বর্জন করার প্রবণতা কমছে, মানে বিজারণ ক্ষমতা কমছে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে দেখি। চলো নেক্সট 4.10, একটি রূপার নির্মিত বস্তুর উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণে কি কি ব্যবহার করা হয়? সুন্দর প্রশ্ন। দেখো তাহলে নিশ্চয়ই এর মার্কসটা 1+1+1 ভাগ করা আছে, 3টে পার্ট। তাহলে প্রথমে লিখে নাও কিসের উপর কিসের প্রলেপ। প্রথমে দেখো রূপার বস্তুর উপর কার প্রলেপ? সোনার প্রলেপ। এটা ক্লিয়ার করো আগে, সোনার প্রলেপ। ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় আগে বুঝতে হবে, রূপার বস্তুর উপর সোনার প্রলেপ। আচ্ছা তাহলে ক্যাথোড কি, অ্যানোড কি, এই 3টে পার্ট 1 নম্বর করে। আর তড়িৎ বিশ্লেষ্য কি, ব্যাস সোজা হিসাব। চলো আমি তোমাদের কি বলেছি, বহুবার এই প্রশ্নটা সমাধান হয়েছে। যে বস্তুর উপর প্রলেপ দিতে হয় সেটাকে সর্বদা ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে যে বস্তুর উপর প্রলেপ, তার মানে ক্যাথোড কি? রূপার বস্তু। ক্যাথোড হচ্ছে রূপার বস্তু। অ্যানোড কি? যে বস্তুর প্রলেপ দিতে হয়। তাহলে অ্যানোড কি? এখানে সোনা। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। যে বস্তুর উপর প্রলেপ দিতে হয় সেটাকে ক্যাথোড, মানে রূপার বস্তুর উপর প্রলেপ দেব, তাহলে রূপার বস্তু হচ্ছে ক্যাথোড। আর সোনার প্রলেপ দেব, তাহলে সেটা অ্যানোড। আর তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসাবে যে পদার্থের প্রলেপ দেব তার কোনো জলের দ্রাব্য লবণ। সোনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? সোনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড, সংকেত কি? K
AuCN হোল 2। ওকে, 3 নম্বর পেয়ে গেলে। ছোট্ট প্রশ্ন, ছোট্ট ছোট্ট, বেশি লিখতেও হলো না। চল পরের প্রশ্ন দেখি কি আছে। দেখো পরের প্রশ্ন 4.11, ওলিয়াম কি, এর থেকে কিভাবে H2SO4 পাওয়া যায়। আচ্ছা, প্রথম প্রশ্নটার উত্তর দেখো, প্রথম প্রশ্নটার উত্তর ওলিয়াম কি। ওলিয়াম কি দেখো, স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO3 গ্যাসকে 98% ঘন সালফিউরিক SO3 গ্যাসকে H2SO4 এর মধ্যে দিয়ে চালনা করলে কি হয়, তৈরি হয় H298, ঠিকই বলেছি, এটা 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে চালনা করলে H2H2O7 তৈরি হয়। এই যে H2H2O7 পেলাম, এটাকেই বলা হয় ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ভালো করে শোনো, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আবার বলছি, স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডকে কি করা হয়, 98% ঘন সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে চালনা করলে H2H2O7 পাওয়া যায়। এই যৌগটাকে বলা হয় ওলিয়াম, প্রচলিত নাম ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আর এর রাসায়নিক নাম হচ্ছে, এটাও জেনে রাখো একবারে, এর রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। এটাও পরীক্ষায় আসে অনেক সময় অবজেক্টিভ, পাইরোসালফিউরিক অ্যাসিড। ওকে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, পরের প্রশ্ন চলো, আরেকটা পার্ট, দুটো পার্ট। এর থেকে কিভাবে H2SO4 পাওয়া যায়। বেশ, এই যে H2H2O7 তার সঙ্গে পরিমাণ মতন জল মিশিয়ে বিভিন্ন ঘনত্বের সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, H2SO4। দেখো 2H2SO4, দেখো এখানে H 4টে, সালফার 2টো, আর অক্সিজেন 8টা। তাহলে এটা হচ্ছে, তাহলে ব্যাপারটা কি, এটা কাঁচামাল মানে র মেটেরিয়ালস মতন বানিয়ে রাখা হলো ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড। এর সঙ্গে বিভিন্ন গাঢ়ত্বে, বিভিন্ন ঘনত্বে জল মিশিয়ে বিভিন্ন গাঢ়ত্বে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তাহলে বিক্রিয়াটাও তোমাদের আমি লিখে দিলাম, তথ্যটা একটু লিখে দিও, ঠিক আছে। এর থেকে কিভাবে H2SO4 পাওয়া যায়। তবে এই জায়গাটায় ওলিয়াম কি, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে বেশি প্রশ্ন আসে কি জানো, SO2 থেকে SO3 উৎপাদনের শর্ত সহ লেখো। এই প্রশ্নটা এখানে এ প্রসঙ্গে বলে রাখি তোমাদের, বেশি ইম্পর্টেন্ট, রেডি করে রেখো। চলো পরে কি প্রশ্ন আছে দেখি। চলো পরের প্রশ্ন, অতএব পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলির উল্লেখ করো। 1 নম্বর প্রারম্ভিক উপাদান, 2 নম্বর প্রথম ধাপের সমিত সমীকরণ, 3 নম্বর দ্বিতীয় ধাপের সমিত সমীকরণ। খেয়াল করো, এই ধরনের প্রশ্ন কিন্তু কিচ্ছু বেশি লিখতে হয় না, একদম টু দা পয়েন্ট আনসার দেবে, সঠিক করে একদম ফুল মার্কস পাবে। চলো, প্রারম্ভিক উপাদানে কি লাগবে, প্রারম্ভিক উপাদানে লাগবে সম আণবিক ভরের সোডিয়াম নাইট্রাইট, সংকেতটা মনে থাকলে লিখে দিও, জিনিসটা ভালো হবে। সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে প্রারম্ভিক উপাদান, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। বেশ, এইটুকুই লিখবে, বেশি কথা লিখতে যাবে না। 2 নম্বর প্রথম ধাপের সমিত সমীকরণ। ব্যাস, লিখে দাও প্রথম ধাপের সমিত সমীকরণ। প্রথমে NaNO2 তার সঙ্গে NH4Cl এর বিক্রিয়া হচ্ছে, সমিত সমীকরণ বলেছে, মাঝখানে সমান সমান চিহ্ন লিখতেই পারো। তাহলে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2 প্লাস NaCl। ক্লিয়ার? এইবার একদম টু দা পয়েন্ট, 1 নম্বর পেয়ে গেলে। এবার আসছে দ্বিতীয় ধাপে তোমরা জানো এই অ্যামোনিয়াম নাইট্রাইটটা বিয়োজিত হবে। অ্যামোনিয়াম নাইট্রাইট বিয়োজিত হয়ে তৈরি করলো নাইট্রোজেন প্লাস 2 অণু জল। ক্লিয়ার? একদম, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 1 নম্বর পেয়ে গেলে। এখানে বোঝানোরও কিছু নেই, এটাই উত্তর লিখতে হবে। তবে এ প্রসঙ্গে একটা কথা উল্লেখ করে রাখি যে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে নাইট্রোজেন প্রস্তুত করা হয় না কেন, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে নাইট্রোজেন প্রস্তুত করা হয় না, সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে, যে কারণে পরীক্ষাগারে NaNO2 NH4Cl মিশিয়ে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করে নিয়ে সঙ্গে সঙ্গে নাইট্রোজেন প্রস্তুত করা হয়, সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরের প্রশ্ন 4.12, ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। চলো প্রথম প্রশ্নটার উত্তর দিই, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, ইথিলিনে প্রথমে ইথিলিন লিখলাম, এর সঙ্গে শর্তগুলো তুমি অ্যারোর উপরেও লিখে দিতে পারো, আলাদাও লিখতে পারো। আচ্ছা, কি করা হলো, সূক্ষ্ম প্ল্যাটিনাম বা, এটা অ্যারো না দিয়ে বা লিখাই ভালো, অ্যারো দিলাম, ঠিক আছে, বা প্যালাডিয়াম, আমি লিখে দিচ্ছি পরে, বা র্যানি নিকেল
দেখো ভালো করে দেখো, র্যানি নিকেল সাধারণ উষ্ণতায় 1 অণু হাইড্রোজেন এর মধ্যে দিয়ে পাঠানো হলো সাধারণ উষ্ণতা। আমি সব রকম ভাবেই তোমাদের উল্লেখ করে রাখছি, তোমাদের সুবিধা যেটা তৈরি হবে কি 1 অণু হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। এই যে সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেনটা যুক্ত হবে, সংযোজিত হবে। আচ্ছা, এ প্রসঙ্গে বিশেষ দুটো কথা বলে দিই। এক, যদি তুমি সূক্ষ্ম প্লাটিনাম চূর্ণ বা প্লাটিনাম চূর্ণ, এ কথাটা লিখতে হবে, সূক্ষ্ম প্লাটিনাম চূর্ণ বা প্যালাডিয়াম বা র্যানি নিকেল নাও, র্যানি নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত করলে সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়াটা হয়ে যাবে, সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? কিন্তু যেটা উল্লেখ করা যে মূল উদ্দেশ্য আমার, যদি এই বিক্রিয়াটা তুমি সাধারণ নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে করো, সাধারণ নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে করো, তবে এখানে কিন্তু টেম্পারেচারের প্রশ্ন চলে আসছে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এবার সাধারণত ছাত্রছাত্রীদের এই উষ্ণতা এটা মনে রাখা একটু অসুবিধা হয়, তাহলে ঝামেলায় যাওয়ার দরকারটা কি, প্রথমটা করে দেবে। প্ল্যাটিনাম, এত কিছু লেখারও দরকার নেই, ইথিলিন, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম বা র্যানি নিকেল যেটা মনে থাকবে সেটা লিখে দেবে, হাইড্রোজেন সাধারণ উষ্ণতা তৈরি হয়ে গেল ইথেন, ব্যাস, দ্যাটস অল। দ্বিতীয়টা উষ্ণতা যেহেতু আছে ওটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। চলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর একটা এর সঙ্গে প্রশ্ন আছে, ভিনিগারে উপস্থিত জৈব অ্যাসিডটির নাম। ভিনিগারের মধ্যে উপস্থিত জৈব অ্যাসিড, প্রত্যেকে জানো এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন কোয়েশ্চেন, কি অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের মধ্যে উপস্থিত জৈব উপাদান অ্যাসিটিক অ্যাসিড, সংকেত CH3COOH। ওকে, চলো শেষ প্রশ্ন সমাধান করব এবার। কি বলছে, দুটি জৈব যৌগ A ও B একই আণবিক সংকেত C2H6O সম্পন্ন। লিখে নাও, C2H6O আণবিক সংকেত, দুটো যৌগ, অ্যারো দিলাম, একটা এখানে লিখলাম A, এখানে লিখলাম B। তাহলে দুটি জৈব যৌগ A ও B একই আণবিক সংকেত C2H6O সম্পন্ন, তার মানে এরা পরস্পরের সমাবয়ব, কারণ সমাবয়বদের তোমরা জানো একই আণবিক সংকেত দিয়ে প্রকাশ করা যায়। এবার A ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু বিক্রিয়া করে না, এটা ও হবে না, এটা হবে বি। ঠিক আছে, এটা হবে বি। তাহলে এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু বি ধাতব সোডিয়াম বিক্রিয়া করে না। আচ্ছা চলো, তাহলে আচ্ছা সংকেতগুলো কি হতে পারে, CH3CH2OH আর হচ্ছে CH3OCH3। ভালো করে দেখো, এই যে ইথানল এবং ডাইমিথাইল ইথার, দেখো দুটোরই আণবিক সংকেত কিন্তু C2H6O। ভালো করে দেখো। এবার বলছি, আচ্ছা এ ধাতব সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, তবেই তো কনফার্ম হলাম আমি আমার কনফার্মেশনটা এলো কোথার থেকে, যে এটা হবে। আমি তো এই ডাইমিথাইল ইথারটাও তো এতে লিখতে পারতাম, তাহলে হঠাৎ করে এতে আমি ইথানল লিখলাম কেন? এই যে আমাকে কনফার্ম করলো এ ধাতব সোডিয়াম, কারণ আমরা জানি, দেখে নাও, কারণ আমরা জানি CH3CH2OH ইথানল ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, 2C2H5ONA প্লাস H2। ওকে, 2C2H5ONA প্লাস H2, এই যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। কিন্তু ডাইমিথাইল ইথার সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না। তাহলে আমি এখান থেকে কনফার্ম হলাম, তাহলে অবশ্যই যেহেতু এই আণবিক সংকেতের দুটোই হয় আমরা জানি, একটা হচ্ছে C2H5OH আর একটা হয় CH3OCH3, এই দুটো হয়। এবার যেহেতু আমাকে কনফার্ম করে দিল যে এ ধাতব সোডিয়ামের বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সঙ্গে সঙ্গে কনফার্মেশন আমি পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমি লিখে দিলাম A সমান হবে ইথানল আর B হবে ডাইমিথাইল ইথার। ক্লিয়ার? আর বলছে এর সঙ্গে ধাতব বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো, ওই যে সমিত রাসায়নিক সমীকরণ লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? পুরো ব্যাপারটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে অনেক সময়, ঠিক আছে?
চলো তাহলে এইভাবে মালদা গার্লস হাই স্কুলের আজকের গ্রুপ ডিটা আমি সমাধান করে দিলাম। তো খুব তাড়াতাড়ি পরের গ্রুপ ডি সমাধান আসছে। আর এর মধ্যে আমি তোমাদের মেগা রিভিশনের একটা লাইভ ক্লাস করাবো, তোমাদের প্রথম পুরো ফিজিক্যাল সায়েন্সের সমস্ত চ্যাপ্টার নিয়ে একটা মেগা রিভিশন ক্লাসের লাইভ ক্লাস হবে, খুব তাড়াতাড়ি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আর একদিন তোমাদের সঙ্গে তোমাদের বিভিন্ন সমস্যা নিয়ে, তোমাদের শেষ কদিন কিভাবে পড়বে সেই সমস্ত সংক্রান্ত সমস্যা নিয়ে আমি একদিন লাইভ ক্লাস তোমাদের সঙ্গে করবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।